তাহলে গত ক্লাসে আমরা শিখছিলাম যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা কী কাজ করতে পারি সেগুলো দেখছিলাম। আজকে আমরা যেটা শিখব সেটা হলো এখানে যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, ঠিক আছে, অর্থাৎ গ্যালভানিক কোষ সম্পর্কে জানবো, তাই না? তো এখানে দেখো, তাহলে এখানে যে প্রক্রিয়াটা হবে এর মাধ্যমে আমরা বিদ্যুৎ প্রোডাকশন করব, তাই না? ইলেকট্রিসিটি প্রোডাকশন করব কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে। আর আগেরটা ছিল কি বলতো, ওখানে আমরা ছিল যে বিদ্যুতের মাধ্যমে আমাদের কেমিক্যাল রিয়াকশন ঘটাইছি, ঘটনার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ তৈরি করছিলাম। তো এখানে উল্টো প্রক্রিয়াটা। তো এখানে দেখো গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ, ভোল্টানোইক কোষ বলে থাকি অনেকে, গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ। তো এখানে কি গ্যালভানিক বা ভোল্টাইক কোষ হলো সেই সকল কোষ যেখানে কোষের ভেতরে পদার্থসমূহের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ওকে, গ্যালভানিক কোষে সাধারণত ভিন্ন মৌল দিয়ে তৈরি দুটো ইলেকট্রোড দুটি ভিন্ন পাত্রের তড়িৎ বিশ্লেষণের মধ্যে আংশিকভাবে ডুবানো থাকে। দেখো এর আগে যেটা দেখছিলাম আমরা, যে এখানে দেখছিলাম মনে করো যে একটা তড়িৎ বিশ্লেষণের মধ্যে, তাই না, একটা পাত্রই ছিল এবং এখানে কি ছিল, দুইটা তড়িৎদ্বার ছিল এবং সেখানে দেখছিলাম তড়িৎদ্বার দুটো এক হলেও হয়, তাই না? তড়িৎদ্বার দুটো এক হলেও হয়। এখানে আলাদা তড়িৎ বিশ্লেষণ ছিল আর এখানে আমরা ব্যাটারি ওষুধ দিছিলাম। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমাদের তড়িৎ বিশ্লেষণ কয়টা হবে বলো তো? দুইটা হবে। এবং আমাদের তড়িৎদ্বার যেটা আছে এটা কয়টা হবে? আলাদা দুইটা হবে। তাহলে দুইটা তড়িৎ বিশ্লেষণ, দুইটা তড়িৎদ্বার হবে। সিস্টেমটা এরকম যদি আগে বলি, যে এরকম মনে করো দুইটা কি থাকবে, পাত্র থাকতে পারে, একটাও থাকতে পারে, সেটা একটা কন্ডিশন আছে ওটা বলছে। তাহলে থাকবে তো এইটার মধ্যে যে তড়িৎদ্বার আমরা ব্যবহার করব, সেই তড়িৎদ্বারের কি নিতে হয় বলো তো? লবণ নিতে হবে এখানে। যেটা আমরা দেখো যে আগরিকের বিশুদ্ধকরণের সময় যেটা দেখছিলাম, যে আমরা তড়িৎদ্বার নিছিলাম, সেই তড়িৎদ্বারের লবণ নিছিলাম। এখানেও ঠিক তেমনটাই হবে। যদি আমরা নেই জিঙ্ক তড়িৎদ্বার, তাহলে এখানে জিঙ্ক সালফেট নিব। আর এখানে যদি আমরা কপার নিই, তাহলে মনে করো কপার সালফেট নিতে পারি, ঠিক আছে? তাহলে নেওয়ার পরে কী করবো, এটা আমরা সংযুক্ত করে দেব। তো এখানে এখানে যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেটা পরীক্ষা করার জন্য এখানে আমরা কি দিতে পারি, একটা বাল্ব দিতে পারি, তাই না? কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, এটা পরে দেখাচ্ছি, এখানে একটা লবণ সিঁদুর থাকবে, এটা পরে দেখাচ্ছি কেন। তো এইটা সিস্টেমটা আরও অন্যভাবে হতে পারে। সেটা কেমন, যে এখানে এটা অন্য সিস্টেম হতে পারে, যেখানে পাত্র একটাই, এখানে একটাই। এটা কোন কোষের কোষ? তড়িৎ বিশ্লেষক কোষের মতো হয়ে গেল না, এটা তড়িৎ রাসায়নিক কোষ একই হলো। কিন্তু এখানে পার্থক্য কী হবে, এখানে একটা বৈষম্যভেদ্য কি থাকবে, পর্দা থাকবে। এখানে একটা বৈষম্যভেদ্য পর্দা থাকবে, যেটা শুধু কি করবে, ওই আমাদের তড়িৎ বিশ্লেষক আয়নগুলো কি করবে বলতো, পাস করতে সহায়তা করবে, এক পাশ থেকে অন্য পাশে যেতে পারবে। তো এরকম একটা সিস্টেম। না, আয়ন পাস করতে দরকার আছে, আয়ন পাস করার দরকার আছে, একটু পরে আমরা দেখবো, ঠিক আছে? তাহলে দেখো ওকে, বা এরকম একটাই পাত্র পার্টিশন থাকলে একই কথা, দুইটা পাত্র নিয়ে লবণ সাথে দিলা, অথবা একটার মধ্যে ফুল পার্টিশন দিয়ে লবণ সাথে দিল, তারপরে হবে, ঠিক আছে? দেখো তাহলে এটা দেখলাম। দেখো তড়িৎদ্বার দুটির মধ্যে অধিক সক্রিয় ধাতুর ইলেকট্রোড অ্যানোড আর কম সক্রিয় ধাতুর ইলেকট্রোড কী হিসাবে কাজ করবে, ক্যাথোড হিসাবে। এখানে যে দুইটা ব্যবহার করব, এর মধ্যে অ্যানোড একটা কি কাজ করবে, ক্যাথোড হিসাবে কাজ করবে। তো অ্যানোড হিসাবে কাজ করবে কে? আমরা জানি যে অ্যানোড বলতে কি বোঝায়, এর আগে যেটা দেখছিলাম আমরা, অ্যানোডটা কি করে বলো তো, ইলেকট্রন ছেড়ে দিবে। তো দুইটা ধাতুর মধ্যে মনে করো দুইটা ধাতু নিলাম আমরা, এখানে ধাতুর দণ্ড নিলাম, এর মধ্যে কোনটা আগে ইলেকট্রন ছাড়বে, যে বেশি সক্রিয়। ধাতুর ক্ষেত্রে যে বেশি সক্রিয় সে আগে ইলেকট্রন ছাড়বে, তাই না? ওকে, তার মানে যে ইলেকট্রন ছাড়বে আমরা জানি সেটা কি বলতো, সেখানে জারণ ঘটে, সেটাই কি, অ্যানোড। ওকে, এই জন্য অধিক সক্রিয় ধাতুটা কি করবে, ধাতুর তড়িৎদ্বারটা আমাদের অ্যানোড হিসাবে কাজ করবে। একটু পরে আমি যখন ফিগার করে দেখাবো তখন আরো ভালো বুঝতে পারবো। ওকে, দেখো গ্যালভানিক বা ভোল্টানিক কোষে একটি তড়িৎদ্বার যে ধাতু দিয়ে তৈরি
তড়িৎদ্বারটিকে সেই ধাতুর কোনো লবণের মধ্যে বা তড়িৎ বিশ্লেষের মধ্যে রাখতে হয়, এটা জানি আমরা, যাতে তড়িৎ বিশ্লেষে ওই ধাতুর আয়ন থাকে। যেমন কপার ধাতুর দণ্ড দিয়ে তৈরি তড়িৎদ্বার, কপার ধাতুর দণ্ড দিয়ে তড়িৎদ্বার তৈরি করা হলে হয়, তবে ওই দণ্ডকে কপার সালফেট তড়িৎ বিশ্লেষের মধ্যে দ্রবণে রাখা হয় আর কি। আবার দেখো জিঙ্কের তড়িৎদ্বারকে জিঙ্ক সালফেটের মধ্যে রাখতে হবে, আর এখানে কি আছে, জিঙ্ক আর আয়ন আছে, রাখা হয়। দেখো তড়িৎদ্বার দুটিকে বাইরে থেকে ধাতব তার দিয়ে সংযুক্ত করলে এক তড়িৎদ্বার থেকে অপর তড়িৎদ্বারে ইলেকট্রন প্রবাহিত হবে, অর্থাৎ তাহলে কি বিদ্যুৎ তৈরি হচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়। দুইটি তড়িৎ বিশ্লেষের মধ্যে একটা ইউ আকৃতির, কি আকৃতির বলো তো, ইউ আকৃতির, হ্যাঁ, লবণ সেতু স্থাপন করা হয়, ঠিক আছে, উল্টাভাবে স্থাপন করা হয়। এবং ইউ আকৃতির একটি কাঁচ নলে কি থাকবে বলো তো, এই যে লবণ সেতু বললাম যেটা, এটা একটা কাঁচ নল এরকম থাকবে, এইভাবে এরকম একটা কাঁচ নল হবে, একটু দেখা যাবে একটা ফাঁপা ভেতরে, ঠিক আছে। এর ভেতরে কি থাকবে, এই যে পটাশিয়াম ক্লোরাইড লবণ থাকবে। কেন থাকবে এটা আমরা দেখবো একটু পরে, এটা তো ছোটো ক্লাস ছিল না, না না না, হ্যাঁ, এই যে এত লবণ থাকবে, এর মধ্যে কি থাকবে, কিছু লবণ থাকবে, কিসের, পটাশিয়াম ক্লোরাইডের লবণ, অন্য কিছু লবণ থাকতে পারে না, না এটাই থাকে, এটাই ব্যবহার করা হয়। তো গ্যালভানিক কোষের, এই জন্য তোমাকে এটা মনে একটা জ্ঞানমূলক পরীক্ষার মধ্যে দিতে পারে যে তড়িৎ রাসায়নিক কোষের লবণ সেতুতে কোন লবণটি ব্যবহার করা হয়, পটাশিয়াম ক্লোরাইড, এটা পরীক্ষা আসে। তো গ্যালভানিক কোষের অ্যানোড, ক্যাথোড, তড়িৎদ্বার বিক্রিয়া, লবণ সেতুর ভূমিকা, এগুলো ভালোভাবে বোঝার জন্য এখানে একটি ড্যানিয়েল সেলের গঠন আলোচনা করা হলো। তো আমরা এখানে কি শিখবো, একটা ড্যানিয়েল সেল আলোচনা করবো। ড্যানিয়েল সেল বলতে কি, এটা এক ধরনের ওই যে তড়িৎ রাসায়নিক কোষ, যেটা কোনো একজন বিজ্ঞানী আবিষ্কার ছিল, যার নাম কি বলতো, ড্যানিয়েল ছিল, ঠিক আছে। তো ড্যানিয়েল যেটা নিয়ে পরীক্ষা করছিল সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে আর কি, ওইটাকে মেনলি ড্যানিয়েল কোষ বলা হয়ে থাকে। ড্যানিয়েল কোষটা কেমন, ড্যানিয়েল কোষটা এখানে মেনলি ওই যে আমরা জিঙ্ক আর কপারে মেনলি বেশি ইউজ করে থাকি। তো জিঙ্ক আর কপারের সমন্বয়ে তৈরি যে রাসায়নিক কোষ, সেটা হলো ড্যানিয়েল কোষ। দেখো ড্যানিয়েল কোষ, জন ফ্রেডরিক ড্যানিয়েল 1836 সালে কোষটি প্রথম আবিষ্কার করেন। তার সম্মানে এই কোষকে ড্যানিয়েল কোষ বলা হয়। দুটি কাঁচ বা চীনামাটির পাত্রের একটিকে জিঙ্ক সালফেট দ্রবণ, অপরটিতে কী বলতো, কপার সালফেট দ্রবণ নেওয়া হয়। তাহলে এখানে কী হয় বলতো, আমাদের দুইটা কাঁচ পাত্র নেওয়া হয় এখানে চীনামাটির তৈরি, মানে দুইটা পাত্র নিলাম আমরা, একটার মধ্যে জিঙ্ক সালফেট। আচ্ছা, অন্য পাত্র নিলে কি সমস্যা হতো, কাঁচ আর চীনামাটি? শোনো, আমরা দেখবো অন্য পাত্র আমরা নিব, অন্য পাত্র নিব। তো তিনি যেখানে পরীক্ষাটা করছে যে নর্মাল সিস্টেমে, এমন একটা জিনিস আমরা নিচ্ছি যেটা কি বলতো, রাসায়নিক মানে রিয়াকশন ঘরে না, এটা নিয়ে আমরা করতেছি। আমরা একটু পরে দেখবো, তোমাদের বইয়ে যদিও নাই, আমি বলবো একটু পরে, তারপরেও যেখানে আমাদের এই যে পাত্রেরও রাসায়নিক বিক্রিয়া করতে পারে, পাত্র তড়িৎদ্বার হিসেবে কাজ করতে পারে, কখন কিভাবে এটা আমি বলবো, মানে পাত্র অ্যানোড হিসেবে কাজ করতে পারে। বিষয়টা এরকম যে আমি এই লবণটা নিশ্চয় হলো কি এই পাত্রের মধ্যে, এখানে কাজ যেটা আছে, কাজটা কিন্তু নিষ্ক্রিয়, অনেক নিষ্ক্রিয় কিনা, এই জন্য কাঁচের তৈরি না, সিলিকা। তো এখানে দেখো, তাহলে এখানে জিঙ্ক যেটা আছে, এখানে আমরা তড়িৎদ্বার একটা দিলাম। তো এই দ্রবণের মধ্যে যারাই থাকুক না কেন, তারা কি হিসেবে কাজ করবে, মানে এই দুইটার মধ্যে যে কোনো একজন কি করবে, অ্যানোড হিসাবে কাজ করবে, একজন ক্যাথোড হিসাবে। তবে অ্যানোড বা ক্যাথোড হিসাবে কে কাজ করবে, এটা ডিপেন্ড করবে তাদের সক্রিয়তার উপরে। তো দেখো আমি দিচ্ছি এখানে, আমি তো ওকে, আচ্ছা, তাহলে এটা নিলে আমি কপার দণ্ড, এটা যেহেতু কপার সালফেট, কপার দণ্ড নেব, এটা হলো জিঙ্ক। কারণ কথা হলো জিঙ্ক আর কপারের মধ্যে আমরা কিন্তু ডিফাইন করতে পারবো না কে ক্যাথোড আর কে অ্যানোড, পারবো না, এটা ডিপেন্ড করবে তারা নিজেরাই যে কে বেশি সক্রিয়। আমরা জানি যে জিঙ্ক হলো কপারের থেকে বেশি সক্রিয়, তার মানে কপারে কি বলতো, অ্যানোড, আর তাহলে মানে জিঙ্ক হবে অ্যানোড, কপার হবে ক্যাথোড। অ্যানোডের কাজকে তাহলে ইলেকট্রন ছেড়ে দেবে। এর দণ্ডের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে এগুলো কি করবে, মানে এর দণ্ডের মধ্যে যে পরমাণুগুলো আছে সেগুলো কি করবে, ইলেকট্রন ছেড়ে দিয়ে আমাদের দ্রবণে জিঙ্ক 2+ হিসেবে আসবে, তাই না। এইগুলো কিন্তু দ্রবণে কি আছে বলো তো, আয়ন হিসাবে আছে কিন্তু, ঠিক আছে, আমি কিন্তু আয়ন হিসেবে লিখি, তাহলে এটা কি হিসেবে আছে, জিঙ্ক 2+,
আর সালফেট 2 মাইনাস এটা এইভাবে কিন্তু আছে এগুলো আসলে। কপার 2 প্লাস সালফেট 2 মাইনাস। এখন দেখো তাহলে এখানে অ্যানোড হিসাবে কে কাজ করবে, তাদের সক্রিয়তার উপরে ডিপেন্ড করে। তো আমরা এর মধ্যে দেখতেছি যে আমরা দুইটা পাত্র নিচ্ছি, এর মধ্যে কী কী আছে। এর মধ্যে দেখো এটার মধ্যে দেখো জিঙ্ক আছে, মানে যারা মনে করো দেওয়ার মতো সক্ষমতা দেয় কারা, যাদের আসলে ইলেকট্রন থাকে ভালো থাকে। যেগুলো মাইনাস এগুলো কি দিবে না, এগুলো তো নেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ। তাই না? তো আমি দেখতেছি এখানে যারা আছে মানে মাইনাসটাই দেয়, অলরেডি তো আছে না মাইনাসটাই দেবে, প্লাসটা তো অলরেডি ছেড়ে দিচ্ছে, তাই না? তো এখানে জিঙ্ক দিতে পারে, তাই না, আবার সালফেট দিতে পারে, তাই না, এরা তো ইলেকট্রন দিতে পারে। আচ্ছা এখানে কে দিতে পারে বলো তো? কপার দিতে পারে, কভার দিতে পারে, আর সালফেটই তো আছে, হ্যাঁ, একই দিতে পারে। একই। তো এই সাইটটার মধ্যে দেখলাম আমরা তিনটার মধ্যে মেনলি তো এই দুটো কমন। সো এই তিনটার মধ্যে দেখলাম যে সব থেকে বেশি সক্রিয় কে? জিঙ্ক। এই জন্য জিঙ্ক আমাদের এখানে জিঙ্কটা হবে কি, জিঙ্ক দণ্ডটা কি হবে আমাদের অ্যানোড। আচ্ছা আমাদের বইয়ে তো আবার হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ আছে, ধাতুর সঙ্গে তো আবার আয়নের হচ্ছে ব্যাপারটা নেই, সেটা কিভাবে হিসাব করবো? শোনো, আয়নের সক্রিয়তা শেষ আর ধাতু সক্রিয়তা শেষ। দেখো আমরা এটা ওইভাবে যে এখানে আমরা দেখি নর্মালি ধাতু হলে এটা মনে রাখবো আর কি। এখানে ওইভাবে মেনলি আমরা দেখবো নর্মালি যে আমাদের আয়নগুলোর থেকে ধাতুগুলো কি হয় বেশি সক্রিয়। আচ্ছা এটি। তো এখানে যেটা দেখো যে যেটা হবে সেটা হলো, দেখো আমি মনে করো এই পাত্রটাকে, তুমি যেটা বললা আর কি সেটার জন্য আমি বলতেছি এগুলো। পাত্রটাকে আমি করে দিলাম লোহার তৈরি পাত্র। হ্যাঁ, কি নেবো? লোহার। এর আগে কাঁচের ছিল, কাঁচ, ঠিক আছে, হ্যাঁ, এটাতে তাহলে সিলিকন দ্বারা তৈরি না। তো সিলিকন কিন্তু কি সক্রিয়? না, নিষ্ক্রিয়, নিষ্ক্রিয়। অপধাতু না। তো ইলেকট্রন ছাড়ার প্রবণতা খুবই কম। হ্যাঁ। তো এটা নিষ্ক্রিয়, এটা কিন্তু কোনো রিয়াকশন করে নাই। বাট এখানে আমরা নিচ্ছি লোহার তৈরি পাত্র, এটা কি? তাহলে লোহা লোহার তো তৈরি। ছেড়ে দেওয়ার কথা। তা লোহা কি বলতো? আয়রন। হ্যাঁ, এখন কথা হলো তাহলে আমাদের এই পাত্রের মধ্যে কি কি আছে? জিঙ্ক আছে, আয়রন আছে, কপার আছে। হ্যাঁ, তিনটার মধ্যে সক্রিয় কে? আয়রন। তাহলে তখন অ্যানোড হিসাবে কে কাজ করবে? আয়রন। আচ্ছা, তখন পাত্র ক্ষয় যাবে। তখন পাত্র কি করবে? এই যে এখানে যে আয়রন দ্বারা তৈরি পাত্রটা, প্রতিটা আয়রন কি করবে? ইলেকট্রন মনে করো যে দুইটা তিনটা ইলেকট্রন ছেড়ে দিবে, দিয়ে কি হবে? আয়রন 3+ হবে। এটা দ্রবণে চলে যাবে। দ্রবণ যখন চলে যাবে আর ইলেকট্রনটা এই যে আমাদের দণ্ড দিয়ে বেয়ে চলে যাবে, প্রবাহিত হবে। তাহলে বিষয়টা কি করতেছে? আমাদের নর্মালি যখন জিঙ্ক যখন অ্যানোড হিসেবে কাজ করে, তখন জিঙ্ক দণ্ডের কি হবে? ক্ষয় হয়। তাহলে এক্ষেত্রে পাত্রটা অ্যানোড হিসেবে কাজ করতেছে, তাহলে কি হবে? পাত্রে ক্ষয় হবে। এইগুলো দিয়ে আমরা বিভিন্ন রাসায়নিক রিয়াকশন করে থাকি, বিক্রিয়া করে থাকি যে পাত্র ক্ষয় হবে কিনা। আচ্ছা, যে এই যে একটা দেওয়া থাকবে যে এরকম একটা পাত্রের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করা হচ্ছে, মানে তড়িৎ রাসায়নিক কোষটা রাসায়নিক বিক্রিয়া করা হচ্ছে, সেক্ষেত্রে পাত্রে কোনো ক্ষয় হবে কিনা এরকমও বলা হয়। ঠিক আছে, এর বড় ক্লাসে অনেক কিছু আছে এগুলো নিয়ে, বড় ক্লাস নয়, তারপর একটু বললাম, এটা বুঝতে পারছো নাকি? ওকে, দেখো জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক দণ্ড আর কপার সালফেট দ্রবণে কপারের দণ্ড আংশিক ডোবানো হয় বলতে জানি। পাত্র দুটির দ্রবণের মধ্যে সংযোগ স্থাপনের জন্য কি দেওয়া হবে? চিত্রের মতো ইউ আকৃতির লবণ সেতু উপর করে দুটি দ্রবণের মধ্যে রাখা হয়, উপর করে রাখা হয়। ঠিক আছে, চিত্র দেখি আমরা, এই যে এখানে দেখো, তাহলে আমাদের দেখো দুইটা আমাদের কাছের পাত্র, লবণের দ্রবণ বের হয়ে আসার কথা না, এই দ্রবণে তো পতিত হওয়ার কথা। শোনো ওটাই তো কাজ, ওই কাছের কারণে ওই জন্যই দেওয়া হয়েছে। আমরা একটু পরে ও দেখব, আচ্ছা, চাপ তো আছে আবার, আমরা একটু পরে দেখতেছি আসলে এটা কারণটা কি, দেওয়ার কারণটা কি। তাহলে দেখো এই যে সিস্টেম, তাহলে দুইটা পাত্র আছে, একটার মধ্যে জিঙ্কের দণ্ড, একটার মধ্যে কপারের দণ্ড। ঠিক আছে, এবং এটার মধ্যে যেটা জিঙ্ক আছে, যেটা জিঙ্কের লবণ, কপার আছে সেটা কপারের লবণ। এবং বর্তমানে তুমি যদি এই যে লবণ সেতুটা না দাও, তাহলে আমাদের
সিস্টেমটা কোর্সটা অসম্পূর্ণ থাকবে। আচ্ছা এখানে কোনো রাসায়নিক রিয়াকশন হবে না, মানে রাসায়নিক বিক্রিয়া হবে না, ঠিক আছে? কেন হবে না একটু পরে বলছি, মানে একটু পরে থেমে যাবে, হবে না বলতে এরকম না, এটা চলবে না, আচ্ছা ঠিক আছে? তো বলতেছি এটা কেন হয় আর কি, কীভাবে হয়। ওকে, এখন দেখো এবার একটি ধাতব তার দিয়ে তড়িৎদ্বার দুটির সংযোগ ঘটানো হয়। তারের মাঝে একটি ভাল্ব সংযোগ থাকলে তারের মধ্যে দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত শুরু হয়েছে বা হলে আমরা বিদ্যুটে জ্বলে উঠবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এখানে জিঙ্ক তড়িৎদ্বারে জিঙ্কের একটি পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে কিছু পরিণত হয় বলতো জিঙ্ক প্লাসে পরিণত হয়। এই জিঙ্ক আয়ন কী হবে, তড়িৎদ্বার দিয়ে ছেড়ে দেবে। আচ্ছা আমি বলে দিই, তাহলে বিষয়টা কী হলো, এখানে আমাদের এই কোর্সটা সম্পন্ন হলো গঠনটা, ঠিক আছে? তাহলে কি হয়, এই যে আমাদের জিঙ্ক তড়িৎদ্বারে যে আমার জিঙ্ক তড়িৎদ্বার একটা কি ধাতব খণ্ড না, এখানে কি করবে, প্রতিটা জিঙ্ক পরমাণু কি করবে, আমাদের 2টা করে ইলেকট্রন ছেড়ে দেবে, দিয়ে কী হবে, জিঙ্ক 2+, হয় এখান থেকে এখানে দ্রবণে চলে আসবে জিঙ্ক 2+। তার ইলেকট্রনটা দূরে ছেড়ে দিলে এটা কি করবে, এটা এই যে বর্তনীতে বেরিয়ে যাবে, এই দিক দিয়ে এই পাশে আসবে। এ পাশে যখন আসবে তখন কি ঘটবে, এই দেখো দ্রবণের মধ্যে কি আছে, কপার 2+ আছে না, কপার 2+ কি করবে, যেহেতু আমাদের জিঙ্ক এই পাশে অ্যানোড হিসাবে কাজ করতেছে, ওই পাশে যে কপার দ্রবণ আছে সে কি করবে, ক্যাথোড হিসাবে কাজ করবে। কোথাকার, কপার প্লাস 2+ দ্রবণের মধ্যেকার, কারণ এর ইলেকট্রন হচ্ছে একটু অ্যাফিনিটি আছে। তাহলে এখানে কি করবে, কপার 2+ 2টা ইলেকট্রন গ্রহণ করে কি হবে, কপারে পরিণত হবে। তো কপারে পরিণত কি করবে, এই যে আমাদের কপার দণ্ডের গায়ে জমা হবে। তাহলে কি দেখা যাচ্ছে বলতো, আমাদের এই জিঙ্ক দণ্ড ক্ষয়ে যাবে, বাট এই কপার দণ্ড কি হবে। আচ্ছা ওটা হয় না কেন, হচ্ছে নিচে হচ্ছে আকারে পড়ে না কেন, কি আকারে পড়বে, নিচে পড়ে যাবে। হ্যাঁ আসলে ইলেকট্রনটা তো গ্রহণ করে ওই দণ্ডের উপরে গিয়ে, আচ্ছা সো ওখানে গিয়ে আর ট্যাপিলিটিতে পরমাণু যখন তৈরি হবে, তখন তো সে তো পরমাণু যখন একটা ওই গায়ে লাগবে, তখন তো ওই দণ্ডের অংশ হয়ে যাবে। তা দণ্ডের মধ্যে সবাই কি হিসাবে আছে বলতো, পরমাণু আকারে আছে এবং ধাতু বন্ধনের মাধ্যমে আছে। ও আচ্ছা, ওই যখন ইলেকট্রনটা নিয়ে ওখানে যাবে তখন ওই বন্ধনের মধ্যে ঢুকে যাবে, বুঝছি। ঠিক আছে? তো তখন এই দণ্ডের একটা অংশ হয়ে যাবে সে, এর কারণে দণ্ডটা পর্যায়ক্রমে কি হবে, মোটা হবে, আর এটা কি হবে, পাতলা হবে। এখন একটা জিনিস তুমি হয়তো খেয়াল করছো, তাহলে দেখো এই দণ্ড ক্ষয় যাচ্ছে আর এই দ্রবণে জিঙ্কের পরিমাণ কি, জিঙ্ক আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে না, একটা করে পরমাণু ইলেকট্রন ছাড়তেছে, 2টা করে ইলেকট্রন ছাড়তেছে, আর একটা করে জিঙ্ক প্লাস 2+ আয়নের সংখ্যা বাড়তেছে। আর এখানে কি হচ্ছে বলতো, দ্রবণ থেকে কপার 2+ উঠে যাচ্ছে, তার এই পাশে কপারের পরিমাণ ধনাত্মক আয়ন, অর্থাৎ কপার 2+ এর পরিমাণটা কমতেছে, এখানে কপার 2+ এর পরিমাণটা কমে যাচ্ছে, আর এখানে কি হচ্ছে, জিঙ্ক 2+ এর পরিমাণটা বেড়ে যাচ্ছে। কিন্তু অ্যানায়নের পরিমাণ তো ফিক্সড, সালফেটের পরিমাণ ফিক্সড। তাহলে কি দেখা যাচ্ছে বলতো, আয়নের ভারসাম্য ঠিক থাকতেছে। দেখো এখানে এক পর্যায়ে কি হবে, কপার আয়নের দেখো শেষ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। আর এপাশে কি হবে, মানে সাম্যতা থাকবে না, এবারে জিঙ্কের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে, মানে সাম্যতা রাখতে হয়। এখানে কি হবে, সাম্যতা না থাকলে এক পর্যায়ে কি হবে, আমাদের রাসায়নিক বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। তো সাম্যতা রাখার জন্য কি করা হয়, তাহলে এখানে লস হচ্ছে কি, এখানে বৃদ্ধি পাচ্ছে কি বলতো, জিঙ্ক 2+, মানে এখানে ধনাত্মক আয়নের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর এখানে ঋণাত্মক আয়নের সংখ্যা বেড়ে যাচ্ছে, ধনাত্মক আয়নের সংখ্যা কমে যাচ্ছে। তাহলে কি হবে, যার যা কমে যাচ্ছে আমরা তাকে তা দিব, আচ্ছা যার যা কমে যাচ্ছে তাকে তা দিয়ে আমরা সাম্যতা রক্ষা করব। তাহলে এখানে যেহেতু আমাদের জিঙ্ক 2+ এর সংখ্যা বেড়ে যাচ্ছে, ধনাত্মক আয়নের সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে কি দিতে হবে এখানে, তাহলে এই যে আমাদের এখানে কি আছে, লবণ সাথে পটাশিয়াম ক্লোরাইড আছে, ক্লোরিন ছাড়বো, হ্যাঁ ক্লোরিনটা কি বলতো ঋণাত্মক, সো ক্লোরিন আয়নটা কি হবে, আমাদের এই পাত্রে চলে আসবে, ওটা কি একা একাই চলে আসবে? হ্যাঁ ওটা হলো কি ওরকম ভাবে মানে যেতে পারে আর কি, ছিদ্র আছে। আর এই যে পটাশিয়ামটা কোথায় চলে আসবে, এই যে আমাদের ক্যাথোড তড়িৎদ্বারের ক্ষেত্রে চলে আসবে, এখানে পটাশিয়াম চলে আসবে। তাহলে কি হবে, যে পরিমাণে আমাদের কপার দণ্ডে গিয়ে জমা হচ্ছে সেই পরিমাণে পটাশিয়াম আয়ন আমাদের দ্রবণে চলে আসছে। এতে কি হচ্ছে বলতো, সাম্যতা রক্ষা, ঠিক আছে? এটা ঘনমাত্রা সমান হবে, সাম্যতা না বলে ঘনমাত্রা, আয়নের সাম্যতা, ঘনমাত্রা কথা না, এখানে আয়নের সাম্যতা রক্ষা করবে, ঠিক আছে? তুমি এখানে নিলে 1 মোল, এখানে তুমি 0.5 মোলই নিতে পারো, ওটা কোনো কথা না, ঠিক আছে? কথা হলো আয়নের সমতা। তাহলে দেখো বিষয়টা বুঝতে পারছো মোটামুটি। ওকে, তাহলে একটু পড়ি এখানে কি বলছে।
দেখো ইলেকট্রন দুটি জিঙ্ক তড়িৎদ্বার গ্রহণ করবে, কি বলছে দেখো, তার মানে কি হলো যে এখানে কি করবে, জিঙ্ক তড়িৎদ্বারের জিঙ্কের একটি পরমাণু দুটি ইলেকট্রন কি করবে, ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হয় এবং এই জিঙ্ক আয়ন তড়িৎদ্বার ছেড়ে দ্রবণে প্রবেশ করে। তাহলে আয়নটা কি করে বলো তো, তড়িৎদ্বার থেকে দ্রবণে চলে আসবে। ইলেকট্রন দুটি জিঙ্ক তড়িৎদ্বার দ্বারা কি হবে, গৃহীত হবে। তড়িৎদ্বার ইলেকট্রন দুটি নিয়ে কি করবে, পাস করে দিবে, তারা দিয়ে দিবে। ফলে এ তড়িৎদ্বার ঋণাত্মক চার্জযুক্ত হয়, এটা মনে রাখতে হবে। তার মানে কি হলো, এখানে অ্যানোড তড়িৎদ্বার কি হলো বলো তো, ঋণাত্মক চার্জযুক্ত হয়। এই জন্য আমরা বলি যে তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোড হলো ঋণাত্মক, বাট আমরা ওখানে দেখছিলাম যে তড়িৎ বিশ্লেষ্য কোষের অ্যানোড কি ধনাত্মক। বুঝতে পারছো? ওকে। এই ইলেকট্রন দুটি তড়িৎদ্বার দুটিকে যে তার দিয়ে সংযোগ দেওয়া হয় তার মধ্যে দিয়ে কী হবে, প্রবাহিত হয়। যেহেতু জিঙ্কের তড়িৎদ্বার ধাতব জিঙ্ক থেকে জিঙ্ক 2+ পরিণত হয়, সেহেতু বলা যায় যে এ তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে, তাই এ তড়িৎদ্বার হলো অ্যানোড। আমরা জানি অ্যানোড তড়িৎদ্বার কি বলতো, এটা হলো কি জারণ তড়িৎদ্বার বলতে পারি, এখানে জারণ ঘটবে। তাহলে এই যে আমাদের এখানে কি হচ্ছে বলতো, অ্যানোডে জারণ ঘটতেছে। তো জিঙ্ক কি করতেছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ পরিণত হচ্ছে। ওকে। অপরদিকে এই ইলেকট্রন যেটা গেল ওটা কি করবে, ওই যে আমাদের ক্যাথোড তড়িৎদ্বারের দ্রবণে তড়িৎ বিশ্লেষে কপার 2+ সেটা কি করবে, ইলেকট্রন দুইটা গ্রহণ করে কপারে পরিণত হবে। ওকে। এবার দেখো জিঙ্ক অ্যানোড থেকে আসা দুটি ইলেকট্রন কপার তড়িৎদ্বারে প্রবেশ করে এবং এই তড়িৎদ্বার থেকে কপার সালফেট দ্রবণে কপার 2+ আয়ন কি করবে, ইলেকট্রন দুটো গ্রহণ করে ধাতব কপারে পরিণত হবে। ফলে কপার তড়িৎদ্বারে কি করবে, বিজারণ ঘটবে। এজন্য এক্ষেত্রে কপার তড়িৎদ্বার হলো কি, ক্যাথোড। ওকে। তাহলে আমরা যদি সামগ্রিক এটা লিখি, ক্যাথোড তড়িৎদ্বার বিজারণ কি, এটা যদি কোষ বিক্রিয়া, এটা হলো কি অ্যানোডের জারণ বিক্রিয়া, এটা ক্যাথোডের বিজারণ বিক্রিয়া এটা। আর সামগ্রিক কোষ বিক্রিয়াটা কিভাবে হতে পারে, এটা মিলে। ওকে। ওকে। তাহলে এটা হলো কি জিঙ্ক প্লাস কপার 2+, এটা লিখতে পারি এভাবে আমরা, ঠিক আছে। ওকে। তো এখানে আমি যদি একটু এখন লিখি, পরে বলি এক্সট্রা কিছু এটা একটু পরে দেখতেছি। তাহলে এখানে দেখো কি লিখলাম, এখানে দেখো দেখা যাচ্ছে যে অ্যানোডে জিঙ্ক ইলেকট্রন দান করে, তাই না, অ্যানোডে জিঙ্ক ইলেকট্রন দান করে, ফলে কি হবে বলে অ্যানোড জারণ বিক্রিয়া ঘটেছে। কিন্তু শুধু ইলেকট্রন দান করলে বিক্রিয়া সম্পূর্ণ হয় না, ইলেকট্রন গ্রহণকারী থাকতে হবে, এই ইলেকট্রন অন্য কাউকে গ্রহণ করতে হবে। এবং ক্যাথোডের তড়িৎদ্বারে জিঙ্কের দান করা ইলেকট্রন কপার আয়ন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হয়েছে, তাই না। এটা কি হবে তাহলে, বিজারণ বিক্রিয়া সম্পন্ন হবে। অর্থাৎ অ্যানোডে অর্ধেক বিক্রিয়া আর ক্যাথোডে অর্ধেক বিক্রিয়া ঘটেছে। তাই আমরা কি বলি বলতো, অ্যানোডের বিজারণকে বলবো আমরা কি, অ্যানোডের জারণকে, অ্যানোডের বিক্রিয়াকে বলবো আমরা জারণ অর্ধ বিক্রিয়া, আর ক্যাথোডের বিক্রিয়াকে বলবো হলো বিজারণ অর্ধ বিক্রিয়া। আর দুইটা মিলে একত্র যখন দেখাবো তখন বলবো হ্যাঁ পূর্ণ বিক্রিয়া হবে। যে কোষ বিক্রিয়া যেহেতু ক্যাথোডের বিক্রিয়া আর অ্যানোডের বিক্রিয়ার যোগফল, তাই আমরা এই কোষ বিক্রিয়া হলে কি বলতো, জারণ বিজারণ বিক্রিয়া। ওকে। তো অ্যানোড থেকে ইলেকট্রন তারের মধ্যে দিয়ে ক্যাথোডে প্রবেশ করে, অর্থাৎ তারের মধ্যে দিয়ে ইলেকট্রন বা বিদ্যুৎ প্রবাহিত হয়, অর্থাৎ এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ গ্যালভানিক কোষে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা, এই জিনিসটা বলে কেন যে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ বিদ্যুৎ প্রবাহ না, তাহলে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় বিদ্যুৎ আবার বিপরীত দিকে প্রবাহিত হয়। এটা অনেক আছে, অনেক ঝামেলা। এটা আগে ইলেকট্রন যদি অ্যানোড থেকে ক্যাথোডে যায় তাহলে তো বিদ্যুৎ ওইদিকে প্রবাহিত হয়। হ্যাঁ, আগে একটা ধারণা ছিল এরকম, বাট এখন উল্টাটা বিষয়টা, এটা বিজ্ঞানীরা বলছে আর কি, এটা এরকম ধারণা। তো এটা অনেক ডিপলি, অনেক কঠিন বিষয়, ঠিক আছে, মাথায় কাজ করে না আর কি, কেন যে এটা হয় আমরা জানি। উল্টা মনে হয় জিনিসটা, কারণ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ মানেই তো বিদ্যুৎ প্রবাহ। এটা আসলে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে বিদ্যুৎ তো কিন্তু এটা হয়তো ধারণা করার মতো আর কি বিষয়টা। আমি কোথাও ব্যাখ্যা পাই না এখন পর্যন্ত। ওই দিন একটা ভাই দেখলাম, যে একটা কি জানো একটা ভাই
একটা ভাই আছে ওই সায়েন্স নিয়ে অনেক সুন্দরভাবে ব্যাখ্যা দেয় সব কিছু, ফেসবুকে, আমি তোমাকে দেবো না। তো কালকে কি যেন একটা ব্যাখ্যা দিচ্ছে আর কি, পোস্ট করছে রাজনীতি বিষয়ক টাইপে এরকম একটা কী জানো, তো ওখানে বলছে যে ভাই ইলেকট্রন আর বিদ্যুতের প্রবাহের বিষয়টা একটা দফা রফা করা উচিত। মানে ওটা আর কি বুঝাইতে বলছে আর কি, দফা রফা করা উচিত বিষয়টা কী আসলে, দফা রফা আসলে করা উচিত। দেখো দেখো তড়িৎ বিশ্লেষক কোষ এবং গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য, এটা কিন্তু পরীক্ষা আসবেই, ঠিক আছে? তুমি এটা ফেস করবে, এটা লিখতে হবে, সো এটা একদম বুঝতে করতে হবে। তড়িৎ বিশ্লেষক কোষ আর গ্যালভানিক কোষ। তো আমরা প্রথমে দেখো আমাদের সংজ্ঞাটা বলতে হবে, এটা পড়ানো লাগবে। হ্যাঁ, তাহলে এটা সংজ্ঞা এগুলো দিবা। তো গ্যালভানিক কোষের তড়িৎদ্বার, গ্যালভানিক কোষের তড়িৎদ্বার, ওকে। গ্যালভানিক কোষ বলতে কি, যে কোষের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করে থাকি আর কি। গ্যালভানিক কোষে নানা ধরনের তড়িৎদ্বার ব্যবহার করা হয়। তড়িৎদ্বার বিভিন্ন ধরনের হতে পারে, এদের মধ্যে সবথেকে সহজে তৈরি করা যায় ধাতু পায়ন তড়িৎদ্বার। তো তড়িৎদ্বার কয় ধরনের আছে? নানা ধরনের আছে, আমরা একটু পর দেখাচ্ছি কয় ধরনের আছে। তো নানা ধরনের তড়িৎদ্বার আছে, তার মধ্যে একটা টাইপের তড়িৎদ্বার যেটা ব্যবহার করা হয় সচরাচর, যেটা আমাদের গ্যালভানিক কোষে ব্যবহার করা হয়, সেটা হলো ধাতুর আয়ন তড়িৎদ্বার। এটা কেমন? ধাতুর আয়ন তড়িৎদ্বার বলতে কি বোঝায়, যে আমরা যে অ্যানোড হিসাবে ব্যবহার করি সেটা একটা ধাতু না, জিঙ্কের ধাতু, যেখানে আমরা দেই সেটা কি বলতো, ধাতুর আয়ন কি না, জিঙ্ক সালফেট, মানে ধাতুর আয়ন তড়িৎদ্বার। অর্থাৎ জিঙ্ক থেকে জিঙ্ক টুকলাস তৈরি হচ্ছে, তাই না? এটাই বোঝাচ্ছে না? অর্থাৎ এখানে জিঙ্কটা একটু টুকলাস দিয়ে দিয়েছি, তাহলে এখানে জিঙ্ক ছিল, জিঙ্কতে কি হচ্ছে বলো তো, জিঙ্ক 2+ পরিণত হবে। হ্যাঁ, জিঙ্কের দণ্ড ছিল, এখান থেকে হচ্ছে আমাদের জিঙ্ক 2+। তো এটা আমরা এইভাবে লিখি, জিঙ্ক ধাতুর আয়ন তড়িৎদ্বার, ঠিক আছে? বা এটা আমরা এইভাবেও লিখি অনেক সময়, কমা দিয়ে, বা এইভাবে লেখা, ঠিক আছে? তো এই যে এটা সবথেকে বেশি ব্যবহার করা হয়, যেটা অবলিক দিয়ে, ঠিক আছে? ওকে, তো এটা ধাতুবান তড়িৎদ্বার। দেখো এই ধরনের তড়িৎদ্বারগুলোকে তৈরি করতে কোনো ধাতুর দণ্ড বা পাতকে সেই ধাতুর আয়ন বিশিষ্ট দ্রবণে অর্ধেক বা অর্ধেকের বেশি পরিমাণ নিমজ্জিত করে তৈরি করা হয়, যেটা আমরা একটু দেখে আসলাম, ঠিক আছে? একটা ধাতুর দণ্ড ওই ধাতুর দ্রবণে আমরা নিমজ্জিত করি। এই তড়িৎদ্বারকে লিখে প্রকাশ করতে হলে প্রথমে ধাতু তারপর ধাতুর আয়নকে পাশাপাশি লিখে মাঝখানে খাড়া দাগ দিতে হয়। যেমন জিঙ্ক ধাতুর দণ্ডকে জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে রাখলে তো জিঙ্ক ধাতুর তড়িৎদ্বার তৈরি হয়ে গেল আর কি, হয়ে যাবে। তখন আমরা কি লিখি? এইভাবে লিখি, মানে ধাতুটা আগে রাখবো, তারপরে তখন আসলে তৈরি হচ্ছে কি, জিঙ্ক থেকে জিঙ্ক +2+ তৈরি হচ্ছে না, এজন্য আমরা এটা এইভাবে লিখি। বুঝতে পারছো? ওকে, অবলিক দিলে ভালো হয়, ঠিক আছে? সবচেয়ে বেশি চলে অবলিকটাই। কেন অবলিক চলে আমি একটু করে বলতেছি তোমাকে। যখন আমরা পূর্ণ কোষ লিখবো তখন দেখবো তোমাদের এখানে পূর্ণ কোষ সম্পর্কে কোনো কথা নাই, এগুলো তখন আমি দেখাচ্ছি। পূর্ণ কোষের সময় ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যাবে, কারণ একটা পূর্ণ কোষ বিক্রিয়া যেটা বা পূর্ণ কোষের ফিগারটা তখন কিভাবে হবে সেটা আমি তোমাকে দেখাই, তাহলে বুঝতে পারবো। তাহলে এই যে এমন হয়, তার কারণ আমাদের এখানে জিঙ্ক থেকে তো জিঙ্ক +2+ তৈরি হচ্ছে, এই জন্য আমরা আমাদের তড়িৎদ্বারটা কীভাবে লিখবো, জিঙ্ক 2+। ওকে, তো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ তৈরি হচ্ছে, আবার দেখো সেটা পড়ি আর কি। এ ধরনের আরও কিছু তড়িৎদ্বার এবং তাদের বিক্রিয়ার টেবিলে দেখানো হলো। এটা এখন জিঙ্ক থেকে জিঙ্ক 2+, কপার থেকে কপার 2+, দেওয়া। দেখো অধিক সক্রিয় ধাতু যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি ধাতুর তড়িৎদ্বার এভাবে তৈরি হয় না, অন্যভাবে তৈরি করা হয়। আমি দেখাচ্ছি। যেমন সাধারণত কি এসব ক্ষেত্রে সাধারণত কি অ্যামালগাম ব্যবহার করা হয়। এই যে সোডিয়াম অ্যামালগাম দেখাচ্ছিলাম, অ্যামালগাম হলো কি বলতো, পারদ ও সক্রিয় ধাতুর মিশ্রণ। আমি দেখাইছিলাম এটা, কিন্তু শুধু তো পারদ বলছিলাম না, অ্যামালগাম বলতে কি জিঙ্ক অ্যামালগাম বা যে কোনো একটা ধাতুর মিশ্রণের মাধ্যমে তৈরি হয় না। হ্যাঁ, যেমন সোডিয়াম অ্যামালগাম আমি দেখাইছিলাম, বলছিলাম জিঙ্ক অ্যামালগাম হয়ে থাকে, এটা হবে ডট। অ্যামালগাম বলতে কোনো একটা ধাতু থাকবে আর কি থাকবে, জিঙ্ক থাকবে, ওই ধাতুর অ্যামালগাম বলে থাকি আমরা। হ্যাঁ, না জিঙ্কের সাথে হতে পারে সেটা বললাম, জিঙ্ক অ্যামালগাম বা সোডিয়াম অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম। তোমাকে বলছিলাম যে ওই যে একটা বিক্রিয়ার ক্ষেত্রে, হ্যাঁ, কেনিজারও বিক্রিয়ার ক্ষেত্রে জিঙ্ক অ্যামালগাম ব্যবহার করে থাকে।
তো এইগুলো হয় আর কি। তো এখন দেখো, ওকে এটা লিখলাম আমরা, তো এটা তো আমরা লিখলাম কি বলো তো, অ্যানোড তড়িৎদ্বার না? হ্যাঁ তো ক্যাথোড তড়িৎদ্বার তো লিখতে হবে আমাদের, তাই না? হ্যাঁ, তাহলে কপারটা তাহলে হচ্ছে তাহলে বন্ধ করে। ক্যাথোড তড়িৎদ্বার কিন্তু এখানে তোমাদের বই দেখায় নাই, তো আমাদের দেখা উচিত কি না বলো তো? হ্যাঁ। তাহলে ক্যাথোড তড়িৎদ্বারটা কীভাবে লিখবো? তো আগে তাহলে এখানে কি হয় ক্যাথোডটা বলো তো, থাকবে, আগে অ্যানোডটা থাকবে। কপার 2+ থাকবে, তারপরে কি হয় বলো তো, যেটা তৈরি হবে সেটা কপার তৈরি হবে দুটো ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে। তো আমরা এটা কিভাবে লিখবো? স্ল্যাশ দিয়ে কপার লিখবো। 2+ থেকে। বুঝছি। এখন দেখো একটা পূর্ণ কোষ বিক্রিয়া যেটা হয় সেটা কিভাবে হচ্ছে বলো তো? এক পাশে দেখো কি হচ্ছে বলো তো, মাথায় জিঙ্ক থেকে জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হচ্ছে, অপর দিকে কি হচ্ছে বলো তো, কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করতেছে। 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে কি লিখি, দুইটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে কপার তৈরি হচ্ছে। এখন তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? তড়িৎদ্বারটা কীভাবে লিখতে পারি? জিঙ্ক 2+, এটা কি লিখতে পারি? কপার 2+ স্ল্যাশ কপার। এখন দুইটা যখন আমরা একটা পূর্ণাঙ্গ ভাবে একটা লিখবো আমরা যখন, বুঝছো, পূর্ণ কোষের গঠন, সেক্ষেত্রে কি হবে, কোষের গঠন যেটা পূর্ণ কোষের গঠন হবে এটা এইভাবে লিখতে হবে। আগে লিখতে হবে এই যে অ্যানোডেরটা, জিঙ্ক প্লাস 2+, এই যে একটা দাগ থাকতে পারে সারা আচ্ছা দিয়ে কপার 2+, মাঝখানে কি শুধু একটা দাঁড়িয়ে দিতে হবে? এখন আমরা বলতেছি কখন একটা দাগ কখন দুইটা দাগ। আরেকটা কি বলো তো, ডাবল দাগ। এটা কখন হবে? মনে করো যদি একটা পাত্রই ব্যবহার করা হয়, মাঝে শুধু কোনো একটা পার্টিশন দেওয়া হয়েছে, হ্যাঁ পাত্র একটা, মাঝে একটা কি আছে, পার্টিশন, একটা partition আছে। তখন আমরা দিব একটা দাগ। মানে অর্ধবেদ পর্দাটা যখন থাকে। হ্যাঁ, তখন দিব পার্টিশন, তখন দিব আমরা কি একটা দাগ। হ্যাঁ বাট কি আছে বলো তো, দুইটা সেপারেট পর্দা আছে, লবণ সুতি ব্যবহার করছো ওখানে, তখন দিব আমরা কি দুই দাগ। তার মানে তুমি যদি একটা লেখো সম্পূর্ণ কোষীয় গঠন বিক্রিয়া যদি লেখো, তুমি কোষীয় বিক্রিয়া যদি এভাবে লেখো, তার মানে আমি কিন্তু এইটা দেখেই বুঝতে পারি আসলে ফিগারটা কেমন। আচ্ছা দেখে বুঝতেছি এটা দুইটা সেপারেট পাত্র দিতে হবে, মাঝে একটা তরিতে থাকবে, লবণ সুতি থাকবে, এটা কি একটা পাত্রের মধ্যে মাঝে একটা পার্টিশন থাকবে, সে দেখে বুঝতেছো না? এটা দেখে বুঝতেছো কি বলতো, এখানে অ্যানোড হিসেবে কাজ করতেছে জিঙ্ক, ক্যাথোড হিসেবে কাজ করতেছে কপার, এবং গঠনটা তুমি বুঝতে পারতেছো, ঠিক আছে? বুঝছি। তো এটা এরকম বই নাই তোমাদের। এইখানে কি খাড়া দাগ দিতে হবে? ইয়া দিলেও হবে? Oblique দিবা। অবলিক দিলেও হবে? এটা কি জন্য বললাম যে আসলে কোনটা বেটার? তুমি এখানে খাড়া দাগ দিছো, এখানে দিছো, কেমন দেখা যাচ্ছে না? ও আচ্ছা হ্যাঁ। তা মিক্সড হয়ে যাচ্ছে না সবগুলো? তবে যদি এখানে কমা দিয়েও তো দেখালেন, হ্যাঁ, তো দিতে কমা দিতে পারবো। তো এখানে দিবা খাড়া দাগ, এখানে কমা অথবা অবলিক দিবা, তো এটা হলো বেস্ট হয়। তো আমি এই যে বললাম তড়িৎদ্বার বিভিন্ন টাইপের হতে পারে, তো সব থেকে বেশি এখানে গ্যালভানিক করে যেটা ব্যবহার করা হয় ধাতুর আয়ন তড়িৎদ্বার। তো বাকি কি কি টাইপের থাকতে পারে দেখবা? হ্যাঁ, একটু দেখান। তো টোটাল আমাদের তড়িৎদ্বার হতে পারে 5 টাইপের, 5টা টাইপের তড়িৎদ্বার থাকতে পারে। একটা হলো ধাতুর আয়ন তড়িৎদ্বার, যেটা আমাদের বইয়ে আছে। হ্যাঁ, তাহলে কি এই যে জিঙ্ক, এটা তো বুঝছি। হ্যাঁ, কপার 2+। হ্যাঁ ওকে, নর্মালি তুমি এমনি খাড়া লিখতে পারো, বাট আমরা যখন এই যে পূর্ণ কোষের ইটা লিখবো, বিক্রিয়া লিখবো, তখন তুমি অবলিক করে দিবা। বুঝছি। এখন দেখো এই যে ধাতু অদ্রবণীয় লবণ তড়িৎদ্বার, ধাতুটা কি আছে বলো তো? অদ্রবণীয়। একটা লবণের মধ্যে আছে, তার লবণের মধ্যে আছে, এটা অদ্রবণীয় লবণের মধ্যে আছে, সেক্ষেত্রে কি হবে, যেমন সিলভার ক্লোরাইডের মধ্যে আছে সিলভার, সেক্ষেত্রে আমরা এইভাবে লিখি যে এই সিলভারের তো মানে শুধু নাইট্রেটটা দ্রবণীয় না, বাকিগুলো তো অদ্রবণীয়। হ্যাঁ, মানে সিলভার তো অনেক আছে, আমরা সিলভার না সিলভার অনেক লবণ হতে পারে, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার ওই যে ইয়ার ক্ষেত্রে শনাক্তকরণ, ওইগুলো আমি তোমাকে বলছিলাম, হ্যাঁ এই যে শনাক্ত লাল হ্যাঁ, হলুদ কালার কালার- টালা বলছিলাম, ওখানে হলুদ বলছিলাম কালার কোনটা কি হবে। তো ওখানে আমি আমি নর্মালি এটা কি হতে পারে, সিলভার একটা কি ধাতু বললেন, তো আমি এখানে কি বলছিলাম, পোলারনের কথা বলছিলাম ওখানে, ঠিক আছে, পোলারন। তো আমরা জানি পোলারনের মাধ্যমে কি হতে পারে, ওগুলো পরে ব্যাপার হচ্ছে, ওগুলো এখন অনেকগুলো বিষয় আছে এখানে। তা তখন সেই ক্ষেত্রে আমাদের অন্যরকম একটা সিস্টেম থাকে, দরকার নেই এগুলো, শুধু বলতেছি কী টাইপ থাকতে পারে, শুধু এটাই যদি মনে রাখো তাতে হবে। তো ধাতুর অদ্রবণীয় লবণ হতে পারে, আবার ধাতু অ্যামালগাম হতে পারে, ঠিক আছে, সোডিয়াম অ্যামালগাম। জারণ তড়িৎদ্বার, জারণ বিজারণ তড়িৎদ্বার বলতে কেমন,
এখানে একটা জিনিস মনে রাখতে হবে, জারণ বিজারণ তড়িৎদ্বারের ক্ষেত্রে কী ব্যবহার করা হয় বলতো? একই দ্রবণে দুটি ভিন্ন জারণ সংখ্যার আয়ন থাকবে এবং একটি নিষ্ক্রিয় কী থাকবে? ধাতু ব্যবহার করা হবে, সেটা প্লাটিনাম অথবা গোল্ড, যেখানে একটা ব্যবহার করা হয় আর কি। দেখো এক্ষেত্রে লেখা সিস্টেমটি অবশ্যই একটা নিষ্ক্রিয় ধাতু থাকবে, যেমন তুমি প্লাটিনাম নিতে পারো বা গোল্ড নিতে পারো, প্লাটিনাম বা গোল্ড নিলাম। এখানে ঘটনাটা কী করছে বলো তো? এটা এভাবে হবে না, এটা ভুল হয়েছে এখানে লেখা, প্লাটিনাম থেকে আয়রন কিভাবে আসবে? মানে এটা লেখা ভুল হয়েছে একটু, ঠিক আছে? মানে ফিগারটা আসলে লেখা ভুল হয়েছে। তো এটা এরকম প্লাটিনামটা হবে না, হবে এরকম প্লাটিনাম থাকবে এখানে, বাট এখানে কি হবে? প্লাটিনাম সাথে থাকবে, প্লাটিনাম থাকলো, প্লাটিনাম, দেন এখানে কি হবে বলো তো? আয়রন বা ব্র্যাকেটও দিতে পারো প্লাটিনামটা পরে, ঠিক আছে? প্লাটিনাম থাকবে, ওটা পরে ব্যাপার, দিচ্ছি না। তো মেনলি এখানে কী হচ্ছে বলো তো? আয়রন 2+ থেকে কী হচ্ছে বলো তো? আয়রন 3+। তারপর এটা কি জারণ না বিজারণ বলো তো? জারণ। তার মানে এটা কি বলো তো? অ্যানোড বিক্রিয়া, তাই না? তো এই যে এটার ক্ষেত্রে আমাদের দেখো, এইখানে তড়িৎদ্বারটা কিসের ব্যবহার করা হবে? প্লাটিনামের নাকি আয়রনের? শোনো এখানে তো মনে করো যে নিষ্ক্রিয় ধাতু এগুলো ব্যবহার করো, তড়িৎদ্বার তো এটাই, তড়িৎদ্বার কে বলো তো? অবশ্যই তো এখানে আয়রনের তড়িৎদ্বার, ঠিক আছে? বাট এখানে সাথে কি করা হবে বলো তো? ও নিষ্ক্রিয় ধাতু ব্যবহার করা হবে। নিষ্ক্রিয় ধাতু তো ইলেকট্রন ছাড়বেও না, নিবে না, এটা ব্যবহার করার সাথে আর কি। মানে এই যে আমরা তড়িৎদ্বারের লেখার সময় এভাবে ব্যবহার করি, ঠিক আছে? এটা এভাবে লিখবো না, এটা ব্র্যাকেটের সাথে লিখে দিব, এটা লিখতে ভুল হয়েছে। নিষ্ক্রিয় ধাতুটা কোথায় থাকে? মানে হচ্ছে দ্রবণের মধ্যে নাকি হচ্ছে? তড়িৎদ্বার লেখার সময় আমরা দেবো, এটা মেন কথা, ঠিক আছে? ওকে, গ্যাস তড়িৎদ্বার, এটার ক্ষেত্রে প্লাটিনাম ব্যবহার করা হয়, ঠিক আছে? প্লাটিনাম ব্যবহার করা হয় থাকে আর কি। ওকে, এটা খারাপ থাক না তো, এটা ভালো ব্র্যাকেটে দিয়ে দেবো। এগুলো তোমাদের এখন শিখতে হবে, শুধু এটা মনে রাখো, নামগুলো মনে রাখবা। আচ্ছা, তাহলে কি হতে পারে? আমাদের গ্যাস তড়িৎদ্বার হতে পারে, জারণ বিজারণ তড়িৎদ্বার হতে পারে। সেক্ষেত্রে কি থাকবে? দুটো ধাতুর আয়ন থাকবে, ধাতুর অ্যামালগাম, ধাতু অদ্রবণীয় লবণ, আর ধাতুর অদ্রবণীয় লবণ, আর একটা হলো ধাতু আয়ন তড়িৎদ্বার। নামগুলো মনে রাখতে পারো। আমি একটু স্ক্রিনশট পাঠা দেবো না, যদি ক্লাস দেখো তো দেখলাই, হ্যাঁ ওইটাই দেখবো, স্ক্রিনশট পাঠা দেবো না, ক্লাস দেখবো। ওই ক্লাসটাই পুরো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এগুলো হয় আর কি। ওকে, এখন কথা হলো যে অ্যানোড এবং ক্যাথোড শনাক্তকরণ, যেটা তোমাকে আমি অলরেডি আগে বলে দিলাম, যে একটা যে তড়িৎ রাসায়নিক কোষে যে কে অ্যানোড হবে কে ক্যাথোড হবে সেটা ডিপেন্ড করবে তাদের সক্রিয়তার উপরে। এবং যদি পাত্র ব্যবহার করে সেক্ষেত্রে পাত্রের দিকেও খেয়াল করতে হবে যে পাত্রটা কিসের, কারণ পাত্র অ্যানোড হিসেবে কাজ করতে পারে। তো এরকম মনে করো তোমাকে একটা ফিগার দেওয়া থাকলো, চিত্র দেওয়া থাকলো এমসিকিউ এর মধ্যে, মনে করো সিউসিলের মধ্যেও, তোমাদের ক্লাস অতটা ক্রিটিক্যাল করবে না। নর্মালি আমরা জানি কি, তোমাকে দিল যে এভাবে দেওয়া আছে, জিঙ্কের তড়িৎদ্বার দেওয়া আছে, এবার একটা দেওয়া আছে হলো কি কপারের, ওকে, এখানে জিঙ্ক সালফেট দেওয়া আছে, এখানে কপার সালফেট দেওয়া আছে, দ্রবণ দেওয়া আছে। তুমি তো মনে করো লাফায় তাকাইবা, জিঙ্ক হলো অ্যানোড, কপার হলো কি ক্যাথোড, ঠিকই দেওয়া আছে নাকি? বাট পাত্রটা কি আছে তুমি খেয়াল করো না, লিখে দেওয়া আছে যে আয়রনের লোহার তৈরি পাত্র। তখন তো আবার আয়রনটা স্যার। কিন্তু দেখো তুমি যদি এটা না জানতো তাহলে তোমার কি করতে বলো তো, বলে দিত। কারণ এখানে তোমার পাত্র, তোমার আয়রনটা এখানে আয়রনের কাজ করবে, ঠিক আছে? এখানে তাহলে এই দুই তাহলে ক্যাথোড হিসাবে কে কাজ করবে? জিঙ্ক না, ক্যাথোড হিসাবে কি কপার, ক্যাথোড হিসাবে কপার, বাট অ্যানোড হিসাবে আয়রন। তো জিঙ্ক কেন কোনো কাজ করতেছে না এখানে, এটাও খেয়াল করতে হবে, ঠিক আছে? ওকে, যদিও তোমাদের এগুলো দিবে না, তারপর জেনে রাখলাম। ওকে, তাহলে এখানে দেখো তাহলে গ্যালভানিক কোষে অ্যানোড এবং ক্যাথোড শনাক্তকরণ, দুটি তড়িৎদ্বার দিয়ে কোনো গ্যালভানিক কোষ তৈরি করলে কোনটি অ্যানোড আর কোনটি ক্যাথোড হবে তা নির্ভর করবে সেগুলো কোন মৌল দিয়ে তৈরি তার উপরে। তড়িৎ রাসায়নিক সারির উপরের দিকের অবস্থিত মৌলগুলো অধিক সক্রিয় হয়, তাহলে এরা এগুলো কী করবে? অ্যানোড হিসেবে কাজ করবে, এবং নিচের দিকেগুলো কী করবে? অপেক্ষাকৃত কম সক্রিয়, এগুলো ক্যাথোড হিসেবে কাজ করবে, ঠিক আছে? ঠিক যেমন দেখো কপার ধাতু এবং সিলভার ধাতু তড়িৎদ্বার দিয়ে গ্যালভানিক কোষ তৈরি করা যদি হয়, সেক্ষেত্রে কপার ধাতু ঠিকই হবে অ্যানোড। আমরা জানি কি কপার উপরে না কেউ পেরো, দেখো তো সিলভার তো অধাতু টাইপের। হ্যাঁ দেখো সিলভার দেখো নিচে আর কপার উপরে, তাই না? তারপরে তাহলে অবশ্যই কী হবে বলো তো, আগে কপার অ্যানোড হবে, সিলভার কী হবে? আমাদের ক্যাথোড হিসেবে কাজ করবে। ওকে, তাহলে অ্যানোডে জারণ বিক্রি হবে কি, যে কপার এটা ক্যাথোডে বিতরণ বিক্রি হবে, সিলভার ইলেকট্রন গ্রহণ করবে। তো এগুলো বুঝতে পারছো? ওকে, তারপর হবো লবণ সেতুটা দিয়ে দিই না, ড্রাইসের পরে দেখি। তো লবণ সেতুর বিষয়টা বলেই দিছি, তো এখানে কী ঘটবে দেখো,
তোমরা ড্যানিয়েল কোষে দেখেছো যে অ্যানোডে ধাতব জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়। ওকে, এই ইলেকট্রন বাইরের তার দিয়ে ক্যাথোডে চলে যায়, ফলে অ্যানোডের দ্রবণে ধনাত্মক আয়ন বেশি হবে না? তাহলে কি হলো, আমাদের এই দণ্ডের মধ্যেকার বারবার চয়ন করতে হয়। তাহলে এখানে কি হলো, আমাদের এখানে জিঙ্ক দণ্ড কি করলো, ইলেকট্রন ছেড়ে দিয়ে এখানে জিঙ্ক 2+ হিসাবে দ্রবণের সংখ্যা বেড়ে গেল। অলরেডি আগে এখানে কি ছিল বলতো, আগে থেকে কি ছিল বলতো, জিঙ্ক সালফেট ছিল, এখানে মানে জিঙ্ক 2+, এখানে 2- ছিল অলরেডি। আবার এখান থেকে কি আসলো, জিঙ্ক 2+ আসলো, মানে দ্রবণে কিসের সংখ্যা বেড়ে যাবে বলতো, জিঙ্ক আয়নের সংখ্যা বেড়ে যাচ্ছে। অপরদিকে এই পাশে কি হচ্ছে বলতো, এই পাশে আমাদের দ্রবণ থেকে কি চলে যাচ্ছে বলতো, কপার 2+ চলে যেয়ে কি হচ্ছে, কপারে পরিণত হচ্ছে। তার মানে এখানে কি বলতো, আমাদের কপার 2+ এর সঙ্গে কমে যাচ্ছে, তাহলে একটু আমাদের বৈষম্য তৈরি হচ্ছে। আবার দেখো, ক্যাথোডে থাকা কপার সালফেট দ্রবণ থেকে কপার 2+ আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে আধান নিরপেক্ষ কপার পরমাণুতে বা কপার পরমাণুতে পরিণত হয়, কিন্তু সালফেট আয়নের কোনো পরিবর্তন হয় না। ফলে দ্রবণে কি হবে, ঋণাত্মক আয়ন কি হবে, প্রাপ্ত হবে। অর্থাৎ দ্রবণ দুটির আদান নিরপেক্ষতা নষ্ট হয়ে যাবে, তাই না? ওকে, ফলে কিছুক্ষণের মধ্যে কি হয়ে যাবে, বিক্রিয়া বন্ধ হয়ে যাবে, বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। এই প্রক্রিয়া চালু রাখার জন্য লবণ সেতু ব্যবহার করা হয়। একটি ইউ আকৃতির কাঁচের নলের মধ্যে কি বলতো, আগার আগার নামের একটি রাসায়নিক পদার্থের সাথে কি ব্যবহার করা হয় বলতো, আগার আগার বলতে যে এটা একটু মানে এটা রাসায়নিক পদার্থ, যেমন আগার মিডিয়া আছে, কালচার মিডিয়ায় ব্যবহার করা হয়, এগুলো একটা এরকম একটা পদার্থ। এটা আর কি টিস্যু কালচারের মধ্যে ব্যবহার করা হয় থাকে। মানে নির্দিষ্ট ওই পদার্থটাই ওটা মেইনলি কাজ না, তো কাজ হলো কার, পটাশিয়াম ক্লোরাইড। ঠিক আছে, কথা হলো যে পটাশিয়াম ক্লোরাইড কি ব্যবহার করা হয়, লবণ ব্যবহার করা হয়। ফলে দেখো, জেলির মতো মিশ্রণ একটা তৈরি হবে, একে লবণ সেতু বলে। এই লবণ সেতুতে পরীক্ষা আসবে মানে লবণ দিয়ে মনে করো ওটাই তো অনেকটা জেলির মতো মিডিয়া তৈরি করে, মনে করো এটা মিশ্রণ তৈরি করা হয়েছে, যার মধ্যে কি আছে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড আছে। ও আচ্ছা, এই জন্য বলে না, আমি ভাবলাম হচ্ছে পানি চাপের কারণে হয়তো বানিয়েছে। দেখো, এখানে বিষয়টা হলো যে একটা বিষয় জানতে হবে, যেটা এখান থেকে প্রশ্ন আসে যে তড়িৎ রাসায়নিক কোষের বিক্রিয়া, তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতুর ভূমিকা ব্যাখ্যা করো। ঠিক আছে, সেক্ষেত্রে হ্যাঁ, এই যে এখানে লবণ সেতুর ভূমিকা, এই যে মনে করো আয়নের নিরপেক্ষ সাম্যতা রক্ষা করা, ভারসাম্য রক্ষা করা কোষগুলোর মধ্যে, যে আমাদের আয়নের মানে আমাদের কি চার্জ নিরপেক্ষ করার মেইন ভূমিকা পালন করে। কীভাবে, এটা তোমাকে দেখা দিতে হবে। তাহলে এখানে আমাদের ধরুন অ্যানোডের বিক্রিয়া হলো, ক্যাথোডের বিক্রিয়া হলো, যার কারণে এখানে এক পাশে কি ধনাত্মক আয়নের পরিমাণ বেড়ে থাকে, এক পাশে তখন কি হবে, কোষ রাসায়নিক বিক্রিয়া বন্ধ হয়ে যাবে। যাতে এই কোষ মানে রাসায়নিক বিক্রিয়াটা বন্ধ না হয়ে যায়, তো তাহলে কী করতে হবে, আমাদের অ্যানোড তরিতার যে এখানে আছে, সেখানে আমাদের অ্যানায়নের সাপ্লাই দিতে হবে। এখানে আমাদের কি ধনাত্মক আয়নের। আচ্ছা, এখানে আরেকটা কথা, মানে বেড়ে গেলে আবার কি সমস্যা হচ্ছে, ধরেন শোনো, মেইনলি কথা বেড়ে গেলে কি হয়, যদি এই রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পন্ন হতে গেলে আমাদের আয়নের সাম্যতা রাখতে হয় আর কি, চার্জের সাম্যতা রাখতে হয়। চার্জের সাম্যতা না রাখলে তাহলে এখানে আমাদের বিক্রিয়াটা সম্পন্ন হয় না। ও আচ্ছা, নিরপেক্ষ রাখতে হয়, নিরপেক্ষ রাখতে হয়। ঠিক আছে, মেইনলি এই জন্যই আর বিষয়টা হয় আর কি। ওকে, এখন দেখো বিদ্যমান, দেখো পটাশিয়াম আয়ন কি করবে, এর মধ্যে কি কি আছে তাহলে, পটাশিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন আছে, এবং এর গতি সমান। দেখো, পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ দিয়ে তৈরি লবণ সেতু দুই মুখী তুলা দিয়ে চিত্রের মধ্যে কি থাকবে, পরোক্ষভাবে মানে কি থাকবে, বন্ধ করে দেওয়া থাকবে। এবং তড়িৎ বিশ্লেষণের দ্রবণ দুটোকে কি থাকবে, সংযুক্ত করে দেওয়া থাকে, দেখো ডোবানো থাকে। আর এখানে গতি বলতে হচ্ছে মানে চলাচল করতে পারে, ছড়িয়ে পড়ার গতি বলতেছি ওটাই। এখানে দেখো, অ্যানোডের দ্রবণে যতগুলো ধনাত্মক চার্জ বেশি, তো অ্যানোডের দ্রবণে কি এখানে কি পটাশিয়াম জিঙ্ক আয়নের পরিমাণ বেড়ে না বেশি না, তো যে মানে মনে করো এখানে মনে করো 10টা বেড়ে গেছে, তার মানে কি করবে, এখান থেকে 10টা কি আসবে, ক্লোরাইড আয়ন আসবে। তাহলে লবণ সেতু থেকে ততগুলো ক্লোরাইড আয়ন অ্যানোডের দ্রবণে চলে আসে। আবার ক্যাথোডের দ্রবণে যতগুলো ধনাত্মক চার্জ কমে যায়, ততগুলো ধনাত্মক চার্জ মানে পটাশিয়াম আয়ন কি করবে, 10টা কেন, এখানে জিঙ্কের 2টা করে লাগবে না, তাহলে 2টা করে বলেছে 20টা, যে কয়টা আর কি, মানে এটা তো ওইভাবে হবে। ঠিক আছে, ওইটা তো হবে একটা বিষয়, এটা বললাম আর কি।
তা সেই হিসেবে আসবে। ফলে দেখো অ্যানোড এবং ক্যাথোড উভয় দ্রবণের তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকে। ফলে কোষের তড়িৎ প্রবাহ নির্বিঘ্নে চলতে থাকে। এখানে তুমি বলতেই পারো যে এখানে মেইন বিষয়টা কি বলতেছো, তুমি বলতেছো যে এখানে তো এস আর 2, তো 2টা লাগবে, সেই আনুপাতিক আসবে, মানে যে কটা লাগে আর কি সেই হিসাবে নিরপেক্ষ রাখার জন্য আর কি। ঠিক আছে, এখানে দেখো বিষয়টা 2টা সিস্টেম এক হয়, এখানে এর চার্জ কত 2, মানে এখানে কটা দরকার 2টা পটাশিয়াম দরকার, এখানে একটা, তো একটা দিলে কি সমানভাবে যাচ্ছে, বুঝছো? মানে এখানে যদি 10টা যায় ক্লোরাইড, এখানে যদি 10টা যায় হলো পটাশিয়াম, মানে সেম একই হারে যাবে। ওকে, তাহলে এটাই কিন্তু হলো আমাদের এই যে আমাদের লবণ সূত্রের ভূমিকাটা কি হলো, তাহলে কি হবে, ফলে কি হবে, কোষের তড়িৎ প্রবাহ নির্বিঘ্নে চলতে থাকে, কারণ এখানে কি হবে, অ্যানোড এবং ক্যাথোড উভয় দ্রবণের তড়িৎ নিরপেক্ষতা বজায় থাকবে। তো এটা হলো মেইনলি আমাদের তড়িৎ, মানে আমাদের লবণ সূত্রের ভূমিকা। আয়ন হওয়ার পরে যেগুলো আয়ন আকারে থাকবে সব অ্যাকুয়াস আকারে থাকবে, অবশ্যই জলীয় দ্রবণই তো আছে। হ্যাঁ, আর যেটা হচ্ছে আপনার যেমন কপার, ওটা ইলেকট্রন গ্রহণ করার পর ধাতুতে পরিণত হবে, ওটা কি সলিড আকারে থাকবে? অবশ্যই ধাতু, মানে ধাতুর দণ্ড তৈরি করবে, তো অবশ্যই সলিড হবে। তো এটা এমনি পড়া, ঠিক আছে, পড়ো। এখানে ড্রাই সেল এগুলো তো করা হয়েছে, তারপরে দেখাবো, ঠিক আছে।